ভারত আমাদের প্রকাশ্য শত্রু, এটা জেনে আমার বাংলাদেশে এবার আমি আমার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমি কিভাবে কাজ করতে হবে সে ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ভারতের সাথে সব ধরনের যে চুক্তিগুলো আছে এগুলো তো আলটিমেটলি চুক্তি না, এই চুক্তিগুলোর কবর রচনা করে দিয়ে পার্শ্ববর্তী পাকিস্তান হোক, চায়না হোক, অথবা আমেরিকা হোক, অথবা অন্য কোনো পরাশক্তির সাথে সম্পর্ক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক, সামরিক সম্পর্ক মেনটেন করে তাদের সাথে সেই একই একলা চলনের কিন্তু এই বঙ্গদেশের উপর, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু তারা 71-এ বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে তারা এভাবেই তাদের সশস্ত্র সহযোগিতা বা তাদের এখানে ট্রেনিং দেয়া বা পাকিস্তান থেকে যেভাবে হোক এই অঞ্চলকে আলাদা করতে হবে, এটাই তাদের প্ল্যান ছিল। কারণ পাকিস্তানের সাথে বাংলাদেশের কখনো সরাসরি ভূমি রিলেটেড কোনো সম্পর্ক ছিল না। ভূমি রিলেটেড সম্পর্ক না থাকার কারণে, তাহলে ভূমি রিলেটেড সম্পর্ক কার সাথে আছে? ইন্ডিয়ার সাথে আছে। ইন্ডিয়া অলওয়েজ এখন পর্যন্ত তারা এই অঞ্চলকে তাদেরই স্টেটেরই একটা প্রদেশ অথবা সিকিমের মতো অথবা অন্য কোনো একটা স্টেটের অংশ হিসেবে তারা এটা মনে করে। এটা কিন্তু তাদের আজকে এই সাংবাদিকেরা যে প্রোপাগান্ডা চালাচ্ছে, এই প্রোপাগান্ডা গুলো হয়তো আমরা খুব জোরালো ভাবে দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে। কিন্তু আপনি যদি দেখেন এখনো ইয়ে থেকে 71-এ যখন বাংলাদেশ স্বাধীন হয়, 71-এ স্বাধীন হওয়ার পর থেকেই জগৎ সিং অরোরার সাথে যে সিগনেচার হয়, স্বাধীনতার যে সিগনেচার, বাংলাদেশের পক্ষে যে ওসমানী সাহেব বা উনি মধ্যস্থতাকারী পাকিস্তানের সেনাপ্রধান, ওনারা যে সিগনেচার করেন, এই ছবিটা কিন্তু তারা তাদের দেয়ালে রেখে দিয়েছেন। তো এটা একটা হিস্টোরিক্যাল ডকুমেন্টস, তারা এটা প্রমাণ করতে চাচ্ছেন যে এই ভূখণ্ডে তোমরা স্বাধীন রাষ্ট্র না, তোমাদেরকে আমরা বসবাস করার জন্য সুযোগ দিয়েছি। যার কারণে তারা এখনো এই ছবিটাকে বাংলাদেশের সাথে যখন ভারতের কোনো একটা বৈঠক হয় বা কোনো একটা যখন সম্পর্ক হয়, ঠিক তখনই তারা এই ছবিটা তারা দেখান। রিসেন্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি, জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব যখন ইন্ডিয়া ভিজিট করেছেন, ইন্ডিয়া ভিজিটে ওনাকে কিন্তু মিটিং করার সময় কিন্তু ঠিক সেই ছবিটা পিছন দিয়ে রেখে দিয়েছেন। তার মানে তারা এখনো দাবি করেন যে তোমরা যে সভরেন্টি নিয়ে কথা বলো, এই সভরেন্টি অ্যাকচুয়ালি তোমাদের না। আরেকটা আমি হিস্টোরিক্যাল একটা ফ্যাক্ট আমি বলি, সেটা হচ্ছে আপনি দেখেন যে 1972-র 10 জানুয়ারি যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসেন পাকিস্তান থেকে, ওনার স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণ নিয়ে সেটার পক্ষে বিপক্ষে বহু বক্তব্য আছে, সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। যে বিষয়টা এখানে ভ্যালিড সেটি হচ্ছে শেখ মুজিব সাহেব কিন্তু চান নাই ইন্ডিয়ার মাধ্যমে স্বাধীনতা বা যে সহযোগিতা তারা করেছে, স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আসছে, কিন্তু ইন্ডিয়ার প্রশাসনিক অথবা তার সেনাবাহিনীর যে সরাসরি অবস্থান বাংলাদেশে যেটা ছিল যুদ্ধের পরে, তারা এখান থেকে চলে যাক, উনি চেয়েছিলেন তারা এখান থেকে চলে যাক, তারা এখানে অবস্থান করে উনি চান নাই। উনি তাদেরকে সুন্দরভাবে, উনি কিন্তু বাংলাদেশে আসার সময় কিন্তু ভারত হয়ে ইন্ডিয়া হয়ে কিন্তু উনি তাদের সাথে এই কথাটা বলে আসেন, কিন্তু তারা সেটা এত হাস্যকর ভাবে নিয়েছে, ভালোভাবে নেন নাই। পরে উনি তাদেরকে জোরালোভাবে বলার পরে সর্বসম্মতিক্রমে মার্চের দিকে বাংলাদেশ থেকে পাকিস্তান ইন্ডিয়ান আর্মিরা তারা চলে যায়। ইন্ডিয়ান আর্মিরা যাওয়ার সময় কিন্তু বাংলাদেশের প্রচুর অর্থ সম্পত্তি বা তাদের গণিমতের মাল মনে করে তারা সবগুলো লুট করে নিয়ে যায়, যেগুলোর ভ্যালিড কোনো রিজন নাই। যে একটা বিদেশি সেনাবাহিনীর লোকজন বা যারা এখানে যুদ্ধে অংশগ্রহণ করেছে বা এখানে সহযোগিতা করেছে বা এই ভূখণ্ডে তারা ওই সময় ছিল নিরাপত্তাজনিক বা ট্রেনিং দেওয়ার জন্য, তারা যাওয়ার সময় সবকিছু লুট করে নিয়ে যায়, অস্ত্রাগার থেকে শুরু করে যা যেখানে পেয়েছে। যেটা এর আগে প্রোগ্রামে বলেছি, যেটা অ্যাবাউট ডক্টর অর্বত সেনের বক্তব্য অনুযায়ী প্রায় 2000 কোটি টাকার উপরে প্লাস মাইনাস প্রপার্টি বাংলাদেশ থেকে নিয়ে গেছে। সো এগুলোই আপনার হচ্ছে বিষয়গুলো যেটা একদম স্পষ্ট, সেটি হচ্ছে এই আমার বাংলাদেশের যে সভরেন্টি, আমরা যে একটা রিপাবলিক বাংলাদেশ, পিপলস রিপাবলিক বাংলাদেশ যেটা আমরা দাবি করি, বা আমাদের যে ভূখণ্ড যেটাতে আমরা বসবাস করি, ভারত কখনো এটাকে অখণ্ড অথবা স্বাধীন কোনো বাংলাদেশ হিসেবে তারা কখনো একটা স্বীকৃতি আপনার হচ্ছে দিতে চাচ্ছে না বা দেয় না। তারা মনে করে এই অঞ্চলে তারা তাদের শতভাগ নিয়ন্ত্রণ নেতৃত্ব তারা থাকবে। এবার আসি, এরপরে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ছিল কিন্তু শেখ ফ্যামিলি। বঙ্গবন্ধু শেখ সাহেবের নেতৃত্বে পরবর্তীতে যখন উনি পাওয়ারে আসেন, প্রেসিডেন্ট হন, প্রেসিডেন্ট থেকে যখন প্রাইম মিনিস্টার হন, প্রাইম মিনিস্টার হওয়ার পর থেকে ওনার 72 সংবিধান পরিবর্তন থেকে শুরু করে 75 পর্যন্ত যে একতান্ত্রিক অথবা এক নায়কতন্ত্রের যে অটোক্রেসি উনি এস্টাবলিশ করেছেন এবং ভারতের সাথে যতগুলো চুক্তি করেছেন, কোন চুক্তিতেই কিন্তু বাংলাদেশ বেনিফিটেড হয় নাই। সবগুলো চুক্তিতেই কিন্তু শতভাগ ভারত তার করায়ত্তে নিয়ে গেছে, তার পক্ষে সে কাজ করেছে। কারণ
এই অঞ্চলের যত কিছু তারা মনে করে, এই অঞ্চলের যত সম্পত্তি যত প্রপার্টি যা কিছু আছে এই সবগুলো তারা দাবি করে, এই ভূখণ্ড তারা দাবি করে, তারা আমাদেরকে ভাড়া দিয়েছেন, আমরা হচ্ছে এই বঙ্গের ভাড়াটিয়া তাদের ভাষায়। ঠিক তারই ধারাবাহিকতায় এই কাজগুলো কিন্তু তারা করতে পারছেন শুধুমাত্র শেখ ফ্যামিলির দ্বারা। শেখ ফ্যামিলি চলে যাওয়ার পরে, শেখ সাহেবের মৃত্যুর পরে কিন্তু পরবর্তীতে তার বিশ্বস্ত টুলস দীর্ঘদিন ছিল না, না থাকার কারণে শেখ হাসিনাকে উনি পেয়েছেন বিশ্বস্ত টুলস হিসাবে। বিশ্বস্ত টুলস 16-17 বছরের যে রেজিম প্রতিষ্ঠা করে, প্রো ইন্ডিয়ান যে একটা সেন্টিমেন্ট, যে একটা প্রো ইন্ডিয়ান যে একটা প্রশাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করে, এবং বাংলাদেশে যে পরিমাণ তাদের রাজনৈতিক হস্তক্ষেপ, অর্থনৈতিক হস্তক্ষেপ, এবং যে ধরনের গুম, হত্যা, জুলুম, ব্যভিচার, যারা দেশকে ভালোবাসেন, যারা ভারত বিরোধী, এদেরকে যেভাবে নির্যাতন করেছেন, এই সবগুলোই প্রমাণ করে ভারত বাংলাদেশকে সিকিমের মতোই মনে করেন। এবং এই 5ই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়াটা কিন্তু তাদেরই আনফরচুনেটলি তাদেরই পরাজয়। তারা কিন্তু এটা কখনো মেনে নিতে পারতেছেন না। 5ই আগস্টের পরে এই পর্যন্ত ভারতের প্রশাসক বৃন্দ আমার কেমন যেন মনে হয় যে তারা ঘুমাতে পারতেছেন না। তারা কন্টিনিউয়াসলি নতুন নতুন তারা উদ্ভট কিছু ঘটনা তারা কন্টিনিউয়াসলি জন্ম দিয়ে যাচ্ছেন বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুগুলো নিয়ে। যদিও একটা স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আলোকে এগুলোর কোনো রাইটস কিন্তু ভারতের নাই, কিন্তু তারা মিথ্যাচার থেকে শুরু করে প্রোপাগান্ডা, যত কিছু যেভাবে যত হস্তক্ষেপ করার দরকার সবকিছু তারা করে যাচ্ছে, শুধুমাত্র পুনরায় তাদের এখানে একজন বিশ্বস্ত বন্ধু তারা রিএস্টাবলিশ করবে, এবং যার মাধ্যমে তারা এই অঞ্চলকে তারা পুনরায় তাদের করায়ত্তে নিয়ে যাবে। সেটা যদি না পারে, তাহলে এই ভূখণ্ডে তাদের দখল করা হোক, ভূখণ্ড দখল করা হোক, বা যুদ্ধ লাগিয়ে দেওয়া হোক, অথবা যে কোনো ধরনের একটা মেসাকার আন্তর্জাতিকভাবে, অথবা এখানকার ধর্মপ্রাণ ইসলামিস্ট মানুষদেরকে মিলিটেন্ট অথবা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আখ্যায়িত করার যত প্রোপাগান্ডা, যত প্ররোচনা, সবকিছু তারা চালিয়ে যাবে। এবং এইভাবেই কিন্তু তারা তাদের পুনরায় রিএস্টাবলিশ করার জন্য কিন্তু তারা তার আগাতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বাংলাদেশের সচেতন জনগণ, যারা প্রশাসক বৃন্দ আছেন, তারা কি করবেন? এখানে একটা বিষয় স্পষ্ট, একদম স্পষ্ট, বাংলাদেশের রাজনৈতিক দল যারা সামনে পাওয়ারে আসবেন, অথবা ইন্টারিম গভর্নমেন্টে যারা পাওয়ারে আছেন, তাদেরকে স্পষ্ট একটা বিষয় জানতে হবে যে ভারতের সাথে আপনারা যেরকম ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বের সম্পর্কের হাত বাড়ানোর জন্য বা বিভিন্ন সময় বক্তব্যে বলে যান বা বলে থাকেন, এবং ভারতের ব্যাপারে আপনাদের যে শিথিল মনোভাব, এই জিনিসটা স্পষ্ট পরিহার করতে হবে। ভারত যে লেভেলে প্রপাগান্ডা চালাচ্ছে, কোশ্চিন কালেও সে আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আসবে না। সে তার বন্ধু করার জন্য তার বিশ্বস্ত পাত্র আওয়ামী পরিবার ছিল, তাকে হারাইছে, এবং তারই লেসপেন্সার কেউ যদি থাকে এই অঞ্চলে, তাদেরকে দিয়ে নতুন কিছু সে করবে, কিন্তু আপনাদের সাথে কখনো সে বন্ধুত্বপূর্ণ বা ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক বলেন, যা তাদের রাজনৈতিক সহযোগিতা বলেন, কিছুই তারা করবে না। তারা কি করবে? তারা আপনাকে, আপনার ধারস্থ হয়ে আপনাকে নির্মূল করার চেষ্টা করবে। সেটা ডেইলি স্টারের থ্রুতে হতে পারে, সেটা প্রথম আলোর থ্রুতে হতে পারে। সুতরাং এই বিষয়টা স্পষ্ট আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের বিষয়টা বুঝতে হবে যে ভারত আমাদের প্রকাশ্য শত্রু। এটা জেনে আমার বাংলাদেশে এবার আমি আমার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমি কিভাবে কাজ করতে হবে সে ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এ ব্যাপারে কি করা যেতে পারে? এ ব্যাপারে যেটা করা যেতে পারে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এদেশের যুবক সমাজ যারা আছে, 18 থেকে 30 বছর বয়সের যতগুলো ইয়াং, যেই ছাত্ররা বাংলাদেশে একটা বিপ্লব এনে দিয়েছে, একটা হেজেমনিকে বাদ দিয়ে, বিদায় দিয়ে, একটা শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট ক্ষমতাকে যারা বিদায় দিতে পেরেছে, এদের মধ্য থেকে যদি সেনাবাহিনী ট্রেনিং, আর্মি ট্রেনিং দিয়ে যদি একটা টিম, যদি রাষ্ট্রকে যারা পাহারা দিবে, রাষ্ট্রকে যারা দেখভাল করবে, এরকম একটা টিম যদি গঠন করতে পারে, তাহলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে এই সার্বভৌমত্বের প্রশ্নে পিছপা হবে না, যেটা পৃথিবীর বহু দেশে আছে। আমরা দেখেছি তুরস্কে আপনারা যদি খেয়াল করেন, 2016 সালে যে কু হয়েছিল, সে কুটা কারা পরাভূত করে দিয়েছে? সরকার করতে পেরেছে? নো। এদেশের আপামর জনগণ, সাধারণ জনগণ, যারা প্রশিক্ষিত, যাদের বাধ্যতামূলক সেনাবাহিনী ট্রেনিং এ 6 মাস অথবা 3 মাস অংশগ্রহণ করা জরুরি, এই মানুষগুলোই কিন্তু এদেশের সার্বভৌমত্বকে বিদেশি প্রভুদের হাত থেকে রক্ষা করেছিল। ঠিক তেমনি বাংলাদেশের ভাগ্যে কিন্তু ভারত যদি তার বন্ধু যদি ক্রিয়েট না করতে পারে, এরকম একটা ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা খুবই বেশি, এবং এগুলোই কিন্তু তার এই প্রপাগান্ডাগুলো থেকে আমরা প্রমাণ পাচ্ছি। সুতরাং এই ব্যাপারে এই সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে, সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ এই ধরনের স্টেপ যদি না নেয়, তাহলে বাংলাদেশ বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন বা বড় ধরনের একটা ক্ষতির দিকে যাবে, যেটা কখনো আমরা হজম করতে পারবো না। সুতরাং স্টেট পলিসি নির্ধারক যারা আছেন, তারা এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন, এবং ভারতের সাথে সব ধরনের যে চুক্তিগুলো আছে, এগুলো তো আলটিমেটলি চুক্তি না, এই চুক্তিগুলোর কবর রচনা করে দিয়ে পার্শ্ববর্তী পাকিস্তান হোক, চায়না হোক, অথবা আমেরিকা হোক, অথবা অন্য কোনো পরাশক্তির সাথে সম্পর্ক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক, সামরিক সম্পর্ক মেনটেন করে তাদের সাথে সেই
একলা চলনীতিতে চলতে হবে। একপাক্ষিক একটা নীতিতে যদি না আসে তাহলে কিন্তু ভারতের সাথে টিকে ওঠা টাফ হয়ে যাবে, যেটা বাংলাদেশের সার্বভৌমত্ব হোক, বাংলাদেশের অর্থনৈতিক রাজনৈতিক সবকিছুতে একটা হুমকি, এবং হুমকি হলেও একটা অস্থিতিশীল পরিস্থিতি যেভাবে কন্টিনিউয়াসলি ব্যস্ত রাখছে, এই ব্যস্ত তারা রেখে যাবে। তারা কখনো আপনাকে শান্তিতে এখানে দেশ চালাতে দিবে। সুতরাং এগুলো খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার। আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা এখন ভারত প্রীতি আছেন, প্রশাসকগণ যাদের ভারত প্রীতি আছেন, তারা দ্রুত এই ভারত প্রেমটা নিজের অন্তর থেকে বাদ দিয়ে আপনার প্রকাশ্য শত্রু মনে করে শত্রুর সাথে আপনি কিভাবে ট্রিট করবেন সেটা আপনি শিখে সেভাবে আগানো উচিত। যেভাবে ইসরায়েলের সাথে পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলো চালায়, যেভাবে আমেরিকা চায় না তার সম্পর্ক মেনটেন করতেছে। সুতরাং এই বিষয়গুলো আমাদের স্পষ্ট, যদি আমরা যদি আমাদের ফরেন পলিসি, ফরেন ডিপ্লোমেসি যদি আমরা যদি সেট না করতে পারি, তাহলে কিন্তু আমরা হেরে যাব।